নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আজকে 27শে ডিসেম্বর বেরিয়ে পড়লাম কামারপুকুর জয়রামবাটির উদ্দেশ্যে। তো মারুতির চাকাটা হাওয়া ছিল না বলে হাওয়া দিলাম। তো বাচ্চাদেরকে নিয়ে সঙ্গে আমারও এই প্রথম জার্নি কামারপুকুর। এর আগে কোনো দিনই যাইনি, বাড়ির কাছে থাকা সত্ত্বেও যাওয়া হয়নি। তো চলুন, নিচেরা স্কায়ে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বেরিয়েছি কামারপুকুর জয়রামবাটির উদ্দেশ্যে। তো এখন আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর। আমাদের সঙ্গে আছে যে পুচকেরা সব, এই যে পুচকে আছে সব। সকালে বেরোনোর পর একটা কেক খাওয়া হয়েছিল, তারপর আর কিছু খাওয়া হয়নি, তাই বেলা হয়ে গেছে। এবার মুড়ির টিফিন। এখন বাজে 9:45। তো বাড়ি থেকে বেরিয়েছি 8:30টার সময় করে। এখন চাপাডাঙ্গা বীজ ক্রস করছি। তো টিফিনের জন্য মুড়ি টুড়ি এইসব বার করা হচ্ছে। এখন মূলো ছাড়াচ্ছেন। তবে শীতকাল মানে একটা মূলোর ব্যাপার থাকে, মুড়ি দিয়ে খাওয়ার অনেকেই ভালোবাসে। তবে মূলো জিনিসটা খুব একটা সুটেবল হয় না, কারণ এর অনেক সাইড এফেক্টও হয় বিভিন্ন রকমের। চাপাডাঙ্গা ব্রিজ ক্রস করার পর এই একটা চায়ের দোকান দেখতে পেলাম, যে চায়ের দোকানে চা গরম করে চাটা দিচ্ছে, ফ্লাক্সের চা নয়। টেস্ট করে দেখলাম, চাটা খেতেও ভালো। এবার মুড়ির উপকরণ রেডি হয়ে গেছে। এবার দেখাচ্ছি কী কী দিয়ে মুড়ি আমরা খাবো। অনেকে আবার মুড়ি ভালোবাসে না, কিন্তু আমরা মুড়ি ছাড়া থাকতেই পারবো না। বাস্তব বলছি, একটা টিফিন আওয়ার্সে যদি মুড়ি না হয়, লুচি তরকারি নান পরোটা এত তো থাকেই, কিন্তু মুড়ি এমন একটা জিনিস যা শরীরের কোনো ক্ষতি করে না। যার কারণে এই শুকনো মুড়ি খেলে কোনো রকম আপনার প্রবলেম কিছু হবে না যে কোনো জার্নিতে। জন মূলো কম খাবি, জস মূলো কম খাবি। আমরা এখন আছি আরামবাগ টাউন। এবার আরামবাগ টাউন ছেড়ে যাচ্ছি। সঙ্গে কলা, সিঙ্গাপুরি খাওয়া হয়ে গেছে, প্রচুর ঝাল লেগে গেছে, কলা খাচ্ছি। প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল কামারপুকুর। তো 11টা বেজে গেছে, 11:30টায় কামারপুকুর বন্ধ হয়ে যায়। তাই কামারপুকুর না গিয়ে আমরা দূরেরটা আগে সেরে নিলাম। আমরা প্রথমে চলে এলাম সারদা মায়ের বাড়ি জয়রামবাটি। তো এখান হয়ে 1.5 গ্রাম যাব। 1.5 গ্রাম থেকে ফেরার পথে কামারপুকুর হয়ে ফিরব। এদের টাইম শিডিউলগুলো একটুখানি দেখে নেবেন, কারণ 11:30টায় অধিকাংশ জায়গাতেই বন্ধ থাকে। এখানে ফটো তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু তবু আমি ভিতরের ফটোগুলো একটু আধটু তুললাম আপনাদের যারা দর্শন করেন না তাদের দেখাবার উদ্দেশ্যে। তো সব ফটো তোলা সম্ভব নয়। বাইরে ফ্রিতে জুতো রেখে তারপর আমরা ঢুকলাম, ফ্রি কুপন নিলাম। এটা হলো সারদা মায়ের আদি কুলদেবতা। এটা হলো সারদা মায়ের আদি মন্দির। এটাকেই সংস্করণ করে এখন নতুন মন্দির হয়েছে এখানেই। আর এটাই হলো সারদা মায়ের মন্দির। এইটা চলুন তাহলে মন্দিরের ভিতরে প্রবেশ করি। এই জায়গাটি সম্পূর্ণ জায়গাটাই হলো মা সারদামণির বাড়ি। এখানেই মায়ের বিবাহ থেকে সমস্ত
ছোটবেলাটাই কেটেছে এখানে। এই যে মাটির বাড়ি দুটো, এটাতেই সারদামা থাকতেন, কিন্তু এর ভিতরে ফটো তুলতে পারবো না, তাই বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। এখানে এসে থাকারও সুবন্দোবস্ত আছে, বিভিন্ন রকমের ভবন আছে এখানে, এখানে আপনারা থাকতে পারেন। এখন আমরা এসে গেলাম দেড়েক গ্রাম, অর্থাৎ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আসল বাড়ি, রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটে। এখানেই আগে রামকৃষ্ণদেবের বাবারা থাকতেন। জমিদারের বিভিন্ন অত্যাচারের ফলে মিথ্যে সাক্ষী দিতে বলেছিল জমিদার, যার কারণে এখান থেকে উঠে কামারপুকুর চলে যান ওনারা, এবং কামারপুকুরের বাবুরাই ওনাদের জায়গা জমি দিয়েছিলেন। স্বল্প কিছু দানের বিনিময়ে এখানে থাকা এবং খাওয়ার বন্দোবস্ত আছে। আমরা এখানেই দুপুরে আহার ভোজন করলাম, কিন্তু বাধ্যতামূলক নয়, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। রামকৃষ্ণ জন্মাবার পূর্বে এখানেই ওনার বাবা এবং মা বসবাস করতেন। রামকৃষ্ণ এখানে জন্মাননি। যাই হোক, ছোটো আশ্রম, আপনারা আসতে পারেন, খুব ভালো লাগবে। জয়রামবাটি থেকে এখানের দূরত্ব প্রায় 5 কিলোমিটার মতো। দুপুরে ভোগ খাওয়ার দরকার হলে এখানেই খাবেন, এখানে ভিড়ও কম হয় এবং খাবারও সুস্বাদু। এই আশ্রমের সামনে প্রতি বছরই মেলা হয়, আমরা ঠিক মেলার সময় এসেছি। জিলাপি তো থাকবেই, যে কোনো মেলাতেই থাকে। আর এটা হচ্ছে টোটাল আশ্রমটা। বাবান কি খাচ্ছিস? আচ্ছা, এবার পাঁপড় খেতে খেতে চললাম কামারপুকুরের উদ্দেশ্যে, অর্থাৎ রামকৃষ্ণের জন্মস্থান। যেতে যেতে জায়গাটা মেটো এলাকা, কিন্তু এখন তো অনেক উন্নত। আমি ভাবছিলাম রামকৃষ্ণদেব যখন জন্মগ্রহণ করেন তখন এই এলাকাগুলো কিরম ছিল, এইটাই ভাবতে একটা রোমাঞ্চকর লাগে যে এই জায়গাগুলো অনুন্নত, চারিদিকে জঙ্গল, মেটো পথ, গাড়ি ঘোড়া ছিল না, পালকিতে যাতায়াত, মানে ব্যাপারটা ভাবলেই একটা কেরাম লাগে। তারপর বেশিরভাগ মানুষই হেঁটে কাদা রাস্তা দিয়ে কাদা মারিয়ে মারিয়ে যেত, এখনকার মতো পিচ। কথা বলতে বলতে চলে এলাম কামারপুকুর। এটা হচ্ছে লাহাবাবুদের এলাকা। লাহাবাবু অর্থাৎ এখানকার জমিদার কামারপুকুরের। ইনি ক্ষুদিরাম চক্রবর্তী অর্থাৎ রামকৃষ্ণদেবের বাবাকে এখানেই থাকার জায়গা দান করেন। আর এটা হলো বিষ্ণু মন্দির লাহাবাবুদের। তো বিষ্ণু মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই বিষ্ণু মন্দিরের ভিতরেই এক পাশে সমস্ত জীবন চরিত, অর্থাৎ রামকৃষ্ণদেবের বাবার উঠে আসা থেকে রামকৃষ্ণদেবের বড় হওয়া, বেড়ে ওঠা, বিয়ে হওয়া, সমস্ত জীবনটা এখানে এই মাটির মূর্তির মাধ্যমে চিত্রায়িত হয়েছে। বিষ্ণু মন্দিরের পাশেই আছে এই টিনের আটচালা। এটা হচ্ছে পাঠশালা। রামকৃষ্ণদেব ছোটোবেলায় এখানেই পড়াশোনা করেছিলেন। যদিও টিনের আটচালাটার উল্টো দিকে আছে দুর্গা মন্দির। এখানেই রামকৃষ্ণদেব বসে প্রথম দুর্গার চোখ অঙ্কন করেন। সেই দুর্গা প্রতিমার কাঠামো এখনও বর্তমান।
তো চলুন এবার পাঠশালার ভিতরে যাওয়া যাক। এই যে ছবিগুলো দেখছেন তৎকালীন আমলের ছবি, এগুলো তৎকালীন সামাজিক অর্থনৈতিক পরিকাঠামো এর মধ্যে খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। তৎকালীন বাড়ি, পরিবেশ, গ্রাম্য পরিবেশ সমস্ত কিছু এর মধ্যে ধরা পড়েছে। আর এখানে দুষ্প্রাপ্য বেশ কিছু ছবি আছে। আর এগুলো মাটির মূর্তি নির্মাণ করা হয়েছিল রামকৃষ্ণদেব যেভাবে পড়াশোনা করতেন। এই ছবিগুলো দেখতে দেখতে পুরাতন স্মৃতিতে বিভোর হয়ে যাওয়া যায় যে তৎকালীন গ্রামের পরিবেশ কেমন ছিল। আর আটচালার পাশেই আছে রাজমঞ্চ। এখানে বেশ ধুম করে রাস উৎসব পালন করা হয়। এই রাজমঞ্চের পাশেই পার্বতীনাথ শিব মন্দির, এরপর এলাম গোপেশ্বর শিব মন্দির। এই গোপেশ্বর শিব মন্দিরের পাশ দিয়ে সরু গলি দিয়ে চলে যাচ্ছে কামারপুকুর। আর এই কামারপুকুরের নাম অনুসারেই সম্ভবত দ্বিমত থাকলেও এই জায়গার নাম হয়েছে কামারপুকুর। এই পুকুরের পাশেই বসার জন্য রেস্ট ধাপ আছে। তো আমরা কোমর ধরে যাওয়ার জন্য সবাই একটুখানি জিরিয়ে নিলাম বসে, যেহেতু হেঁটে হেঁটে আমরা দর্শন করছি সমস্ত কিছু। তো এরপর আমরা যাব রামকৃষ্ণদেবের দাইমা। এই জায়গাটাতেই থাকতেন উনি, ওনার নামই এই মন্দির। এটা হলো পাইন্দে বাড়ি। এখানে নাট্য উৎসব হতো। তো এখানে গদাধর এসে শিব সেজেছিলেন এবং তন্দাচ্ছন্ন হয়ে গিয়েছিলেন। এখন এখানে নাট্য মঞ্চ তৈরি হয়েছে। পাইনদের জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো বাগান। আর এই পাইনদের বংশধর এই সামনেই এখন নতুন করে দোকান তৈরি করেছেন। এটা রামকৃষ্ণদেবের পাড়া, তাই একটা ছোট বয়সের ছেলের পাড়ার মধ্যে যেভাবে কাটে রামকৃষ্ণদেবেরও সেইভাবেই কেটেছে, তাই বিভিন্ন জায়গায় স্মৃতি রেখে গেছেন উনি। তো এবার যাব মূল মন্দিরে, রামকৃষ্ণদেবের জন্মস্থান। এটি হলো সেই বিখ্যাত শিব মন্দির যেখান থেকে জ্যোতি নির্গত হয়ে রামকৃষ্ণদেব জ্যোতির আকারে মায়ের গর্ভে প্রবেশ করেছিলেন। এই সমস্ত কিছুই মঠের ভিতরে যেহেতু ক্যামেরা করা যাবে না, বাইরে থেকে দেখাচ্ছে। এই যে আম গাছটি রামকৃষ্ণদেবের নিজের হাতে বসানো। এখনও মঠের ভিতরের গেট খোলেনি, আমি গেটের মধ্যে হাত ঢুকিয়ে এই ছবিটা তুললাম। তো এখন বাইরেই থাকতে হবে। आज बस खा नहीं तू একটা করে দে ঠিক আছে। করে তো গেট খুলে দিয়েছে, এবার গেটের মধ্যে প্রবেশ করব, কিন্তু ক্যামেরাতে আপনাদের দেখাতে পারবো না।
তো এখানেই শেষ করলাম আপাতত রামকৃষ্ণ মঠের ভিতরটা এইরকমই। রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকেই আছে এই ঘাট। তো এই ঘাটটায় বিশেষত্ব হলো রামকৃষ্ণদেব এবং মা সারদামণি এই ঘাটে ব্যবহার করতেন, তাই এই ঘাটের জল অত্যন্ত পবিত্র বলে বাঙালিরা মনে করে। তো আমরা আছি এখন একটা হোটেলে, তো ডিম টোস্ট খাবো বলে এসেছি। তো এই ছেলেগুলো ডিম টোস্ট খাবে বলে লাফালাফি করছে। তো ডিম টোস্ট খাবো, দেখি ডিম টোস্টটা আসুক, দেখাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 30 টাকা পিস ডিম টোস্ট। সবাই এখানে খাওয়া দাওয়া করলুম, টাকা আনতে ভুলে গেছি। তাহলে তোরা কি করতে পারিস মোটামুটি? আমাদের দিয়ে তো ডিশ মোচাবে, তারপর সারাদিন ধরে সব কিছু পরিষ্কার করাবে, তারপর যদি ওদের দয়া হয় তারপর ছাড়বে। মোটামুটি আমি পয়সা আনতে ভুলে গেছি। তো তোরা ভেবে নে এবার তোদের কি অবস্থা হতে চলেছে, তা খাওয়া দাওয়া করিস সেটা দেখ। জস ডিম টোস্ট কেমন আছে? ফাটাফাটি। ফার্স্ট ক্লাস খেতে। এবার ফিরে যাওয়ার পালা। তো ফিরে পড়লাম কামারকুণ্ডু এখন আপাতত। আবার দেখা হবে অন্য ভিডিওয়ে। তো এখনকার মতো সবাইকে গুড বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। গুড নাইট।